গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় 9,38,000 কোটি টাকার বাজেট। মন্ত্রিসভার বৈঠক অনুমোদন। যতটুকু আমাদের সামর্থ্য ছিল তার মধ্যে বাজেট করতে হয়েছে। সামনের দিকে একটা প্রসপারাস বাংলাদেশ দেখতে চাই, সেদিকে যাওয়ার একটা প্রচেষ্টা এখানে আছে। সীমিত সম্পদের বাজেটে জনগণকে স্বস্তি দেওয়ার প্রত্যাশা অর্থমন্ত্রীর। বিকেল 3টায় জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাব উত্থাপন। বাজেটে দাম কমছে চাল, ভোজ্য তেল সহ 60টি নিত্যপণ্যের। তালিকায় রয়েছে ডায়ালাইসিস ফিল্টার সহ সোলার, এসি, ফ্রিজ, স্বর্ণ। বাড়বে রড, প্লাস্টিক পণ্য সহ বিলাসবহুল গাড়ির দাম। অর্থনৈতিক গণতন্ত্রায়নের বাজেটে প্রথম যুক্ত হচ্ছে সৃজনশীল অর্থনীতি। ফ্ল্যাগশিপ প্রকল্পে থাকছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। ভাতা বাড়ছে সামাজিক নিরাপত্তার চলমান কর্মসূচিতেও। ফিরে এলাম বিরতির পর। এখন বাজেটের এই ঘন্টায় আপনাদের সঙ্গে আছে আমি, অন্যয় কর্মকার। সীমিত সম্পদের মধ্যে দেশের জনগণকে স্বস্তি দেবে এবারের বাজেট। এর মধ্য দিয়ে জাতির আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণের আশা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর। সকালে জাতীয় সংসদ ভবনের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার সময় এবং সংসদ ভবনে পৌঁছে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, সব জনগোষ্ঠীকে বিবেচনায় রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। যতটুকু সামর্থ্য ছিল তা দিয়েই এই বাজেট করতে হয়েছে সরকারকে। এই বাজেট স্বাভাবিকভাবে জনগণের প্রত্যাশা অনেক বেশি, এবং আমরা চেষ্টা করেছি সীমিত সম্পদের মধ্যে থেকেও বাংলাদেশের প্রতিটি জনগণকে মাথায় রেখে এই বাজেট দেওয়ার চেষ্টা করেছি। এবং সবচেয়ে বেশি আমরা শুরু করেছি কাজটা একেবারে হতদরিদ্র যারা পিছিয়ে পড়া লোক আছে তাদেরকে মাথায় রেখে, এবং ক্রমান্বয়ে সকলের জন্য সকল গোষ্ঠীকে মাথায় রেখে সকলে যাতে এই অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে, অর্থনীতির সুফল পায়, সেটা মাথায় রেখে বাজেট করেছে। বাজেট এলেই কোন পণ্যের দাম বাড়বে আর কোন পণ্যের দাম কমবে সেটি থাকে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এবারও আমরা জানতে চাই বাজেটে অর্থমন্ত্রী আমাদের জন্য কোথায় স্বস্তি রেখেছেন, বাড়তি দামের অস্বস্তি বা যুক্ত হচ্ছে কোথায় কোথায়। আর এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, আপনাকে আমাদের এখন বাজেটের আয়োজনে স্বাগত। এবং যে বিষয়টি নিয়ে বাজেট আসলে মানুষের সবচেয়ে বেশি আগ্রহ থাকে সেটি জানবো আপনার কাছ থেকে, অর্থাৎ বাজেটে কোন পণ্যের দাম বাড়বে এবং কোন পণ্যগুলোর দাম কমবে। অন্যয় আসলে সন্ধেবেলা দ্বীপ জ্বালার আগেই কিন্তু সকালবেলা চলতে পাকানো এই সরকারের আগামী 5 বছর কেমন হবে তার কিন্তু কিছুটা আভাস ইতিমধ্যে আজকে যে ঘোষিত হচ্ছে বাজেট, সে বাজেটে কিন্তু আভাস ইতিমধ্যে পাওয়া গিয়েছে। এবং আপনি যে প্রশ্নটি করলেন কোন কোন পণ্যের দাম কমবে কোনটি বাড়বে, এটি আসলে দর্শকদেরও সাধারণ নাগরিকেরও কিন্তু বেশ আগ্রহের জায়গাটি থাকে। তো আসলে এই কোন কোন পণ্যের দামগুলো কমছে সেগুলো কিন্তু শুরুতে আমরা আলোকপাত করতে চাই, স্বস্তির খবরটুকুই আসলে জানতে চাই। তো সেই জায়গা থেকে আসলে স্বাস্থ্যগত খাত বলি কিংবা এই সংক্রান্ত কিছু জায়গা রয়েছে যেগুলো আসলে স্বস্তির জায়গা হিসেবে সরকার চিহ্নিত করেছে এবং সেগুলোকেই তারা জোরারোপ করছে। আমরা যদি উল্লেখ করতে চাই, আসলে এই যে আপনার সোলার প্যানেলের কথা বারবার বলা হচ্ছে, সোলার প্যানেলে যে লিথিয়াম ব্যাটারি কিংবা গ্রাফিন ব্যাটারি, আপনি জানেন সোলার প্যানেলের জন্য সবথেকে বেশি খরচ হয় এই ব্যাটারি তৈরি করতে। কাজেই এই পর্যায়ে কোনো কর রাখাই হচ্ছে না, অর্থাৎ শুধুমাত্র উৎপাদন খরচটুকু কিন্তু যুক্ত হচ্ছে। শুধু তাই নয়, এই সোলার প্যানেলের যে সকল পণ্য মূলত দেশের বাইরে থেকে আমদানি করে আনা হয় সেগুলো কিন্তু 2035 সাল পর্যন্ত সেটিকে কিন্তু করমুক্ত যেটি রাখা হয়েছে ইতিমধ্যেই সেটি বহাল থাকবে। কাজেই সোলার প্যানেল সংক্রান্ত কোনো ধরনের বাড়তি করের চাপ তো থাকছেই না, বরং স্বস্তির বার্তায় কিন্তু নিয়ে আসা হচ্ছে। এবং এই সংক্রান্ত এই জ্বালানির খাতের যে সকল চিন্তাভাবনাগুলো মানুষের মধ্যে ছিল সেই চিন্তাকে কিন্তু কমানোর জন্যই বেসিক্যালি আসলে এই সোলার প্যানেলের দিকেই এই স্বস্তির বার্তাটি কিন্তু নেওয়া হয়েছে। দ্বিতীয় আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, আসলে স্বাস্থ্যগত বিষয়গুলো কিন্তু খুব বেশি জরুরি হিসেবে দেখছে এই সরকার। হার্টের রিংয়ের কথা যদি উল্লেখ করতে চাই, হার্টের রিংয়ের জন্য যে অগ্রিম করটি সেটিও কিন্তু কমানো হচ্ছে, যার ফলে যেটি হবে হার্টের রিং ক্রয় করতে যেটি খরচটি হতো সেটি কিন্তু যেহেতু অগ্রিম করটি প্রত্যাহার করা হচ্ছে, কাজে এই খরচটি কিন্তু কমে আসবে। জি, এবং সেক্ষেত্রে আসলে হার্টের রোগী যারা আছেন তাদের জন্য একটি বলবো আমরা নিশ্চিন্ত হওয়ার মতো একটি কিন্তু ঘটনা। এবং হার্টের পরেই কিন্তু আসলে কিডনির কথা যদি উল্লেখ করতে চাই, কিডনি ডায়ালিসিস করতে যে খরচটি ছিল সেখানেও অগ্রিম কর কিন্তু প্রত্যাহার করা হবে। এবং এখন যেই খরচটা দিয়ে মানুষ ডায়ালিসিস করেন সেটি কিন্তু প্রায়
600 টাকার মতো কিন্তু কমে আসবে, অর্থাৎ মানুষের জন্য স্বস্তি বার্তাই কিন্তু দেবে কিডনি ডায়ালিসিসের ক্ষেত্রে, অর্থাৎ ডায়ালিসিসের খরচটাও কমে আশা করি আসবে। আমরা কমবে। এবং সেটি কমপক্ষে 600 টাকা হতে পারে এবং এর বেশি কিন্তু আরও বেশি পরিমাণও কিন্তু সেই সংখ্যাটা কিন্তু হতে পারে। কাজে এটি স্বস্তি খবরই আমরা বলতে পারি। আমরা যেহেতু হার্টের কথা বললাম, কিডনির কথা বললাম, এর পাশাপাশি জীবন রক্ষাকারী যে সকল জরুরি ওষুধগুলো রয়েছে অন্য আপনি জানেন, সেগুলো এমন 68টি কাঁচামাল সেটি সরকার বলছে আমরা আসলে এটিকে কর মুক্ত রাখবো। অর্থাৎ এটি নিঃসন্দেহে সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ। যেহেতু এই কাঁচামালেই আসলে কর রাখা হচ্ছে না, কাজেই এই জীবন রক্ষাকারী ওষুধের কিন্তু দামটাও নাগালের মধ্যেই থাকবে। একটু উদাহরণ দিয়ে উল্লেখ করতে চাই, ক্যান্সারের ক্ষেত্রে যে সকল ওষুধগুলো ব্যবহার করা হয়ে থাকে সেখানে কর রেয়াত, কিংবা আমরা যদি আরও সহজ ভাষায় বলি, জনগণের ভাষায় বলি, কর মুক্ত রাখা, সেটি কিন্তু রাখা হচ্ছে এবং ক্যান্সারের মতো রোগের জন্য। কাজেই সেখানেও এই 68টি কাঁচামালের পাশাপাশি ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি বলি, জীবন রক্ষাকারী যে সকল ওষুধগুলো রয়েছে সেখানেও এই করের বোঝা যেহেতু কমানো হচ্ছে, কাজেই সেখানেও কিন্তু স্বস্তির বার্তাই রয়েছে। এয়ার কন্ডিশন নিয়ে একটু বলতে চাই, আপনার মনে আছে কিনা, যখন তীব্র শীত পড়ে অনেকে রসিকতা করে বলে থাকে যারা আসলে শীতের সময় শীতবস্ত্র বিতরণ করেন তারা গরমের সময় আসলে এসি বিতরণ করবেন কিনা, সেটি হয়তো সম্ভব হবে না। তবে যারা কিনতে চান তাদের জন্য কিন্তু এসিতে একটা বেশ স্বস্তির বার্তা আসছে, কেননা সেখানে 15% কর অতীতে ছিল, সেটি কমিয়ে এনে এখন 7.5% করা হচ্ছে। জাহিদ, আমি যদি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে বাজেটে কিছু পণ্যের দাম কমবে, কিছু পণ্যের দাম বাড়বে, এটি স্বাভাবিক। এবার কি আসলে দাম কমার পাল্লাটাই আসলে ভারী কিনা, কি বলবেন? এটি আসলে যাচাই করা খুব বেশি জটিল একটি বিষয়, কেননা আপনার কাছে যে পণ্যটি জরুরি মনে হচ্ছে সেই পণ্য হয়তো বা সরকার দামটি কমাচ্ছে, কারো কাছে ওই পণ্যটি জরুরি না এমন অন্য পণ্যের দাম কিন্তু বৃদ্ধি করা হচ্ছে। কাজেই কারোর জন্য স্বস্তির হবে, কারোর জন্য এটি কষ্টের হবে। তবে আরেকটু ব্যাখ্যা করে যদি বলতে চাই, আসলে যে সকল নিম্নবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত এই সকল ব্যক্তি যে সকল পণ্য ব্যবহার করে থাকে, সরকার দাবি করছে এই বাজেটের মাধ্যম দিয়ে সেই সকল পণ্যগুলোকে আমরা দামটি কমাবো। যেমন ধরুন, এসি একসময় বিলাসবহুল একটি পণ্য থাকলেও ধীরে ধীরে মধ্যবিত্তরা এটি ব্যবহার করা যখন শুরু করলো, সরকার কিন্তু এই বাজেটে এবার চেষ্টা করছে কিছুটা দাম হলে কমানোর জন্য। অর্থাৎ দেশীয় উৎপাদিত যেই জি এসি বা ফ্রিজের কথা বলা হচ্ছে, আসলে ব্যক্তিভেদে কিন্তু এটি নির্ভর করছে আসলে কার জন্য কমলো কার জন্য বাড়লো। না আসলে কমার অনেক গল্পই তো করলাম, যদি বাড়ার দিকে নজর দিতে চাই, অনেক কিন্তু পণ্য কিন্তু দাম বৃদ্ধিও পাচ্ছে। রডের কথা যদি বলতে চাই, রডের কিন্তু দামটা বেশ বৃদ্ধি পাবে, অর্থাৎ এই যে নির্মাণ সামগ্রীর অন্যতম অনুষঙ্গ রড, এটি কিন্তু আমরা প্রতি বছরই দেখতে পাচ্ছি যে নির্মাণ সামগ্রীর দাম আসলে প্রতি বছরই কিছুটা বাড়ছে। হ্যাঁ, এবার সেটি বাড়বেই এবং সেই সংখ্যাটি কিন্তু 10%। কাজেই যারা নির্মাণের প্রতি পরিকল্পনা করছিলেন তাদেরকে এই অতিরিক্ত 10% মাথায় নিয়েই কিন্তু আগাতে হবে। এবং শুধু রড বলেই কথা নয়, ইস্পাত সংক্রান্ত যে সকল পণ্যগুলো রয়েছে তার মধ্যে রড অন্যতমই, এই সকল পণ্যগুলোতেও কিন্তু একই হার প্রযোজ্য হবে। কাজেই এই নির্মাণের সঙ্গে যুক্ত রড কিংবা ইস্পাত সামগ্রী সবগুলির পণ্যের দাম যেহেতু বৃদ্ধি পাচ্ছে, কাজে আসলে যারা ঘর নির্মাণ করতে চাচ্ছেন ফ্ল্যাটের দাম কিছুটা বাড়বে, সেটা আমরা আশা করতে পারি। সেটি অবশ্যই বাড়বে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে। মানে আরও তো দাম বাড়ার যে সংখ্যা সেটি কিন্তু আরও বেশ কিছু পণ্য আছে। এমন কিছু পণ্য উল্লেখ করতে চাই আমরা, তামাকজাত যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে আপনি সিগারেটের কথা বলতে পারেন। সিগারেটের যে নিকোটিনটি রয়েছে, সেই সিগারেটের যে তামাক যেটি রয়েছে সেটি কিন্তু 350% অতিরিক্ত কর আরোপ করা হবে। আরও সহজ ভাষায়, জনগণের ভাষায় যদি বলতে চাই, সরকার 4টি শ্রেণী ভাগ করেছে। যারা একেবারে নিম্নবিত্ত তারা কোন ধরনের ধূমপান করে থাকে তার ক্ষেত্রে করের হারটি একরকম রাখা হয়েছে। যারা একটু মধ্যবিত্ত কোন ধরনের সিগারেট ধূমপান করে থাকে, এভাবে মোট 4টি শ্রেণী ভাগ করে এতে করে কি আসলে ধূমপায়ীদের সংখ্যা কি আসলে কমছে বলে আপনি মনে করেন? না, আসলে সংখ্যাটি কমে না। তবে সরকারের যে যুক্তি, এই যে অতিরিক্ত করটি আমরা নিচ্ছি, এর ফলে এই টাকাটি পুনরায় আবার অন্যভাবে স্বাস্থ্য খাতে ব্যয় করা হচ্ছে। যারা ধূমপানের কারণে যারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অসুস্থ হচ্ছেন, হৃদরোগ কিংবা অন্যান্য ক্যান্সার আক্রান্ত হচ্ছেন, সেই সকল চিকিৎসা যে সরকারিভাবে দেওয়া হয় সেখানে সরকারি ভর্তুকি দেওয়া লাগে। কাজেই সরকার একদিক থেকে আয় করছে, সে আয় করা বিষয়টিও কিন্তু আসলে অন্য খাতে ব্যয় করাটি হচ্ছে। কাজেই ধূমপায়ীদের সংখ্যা হয়তো বা এভাবে কমানো সম্ভব নয়, সেটি সরকারও প্রায় স্বীকার করে থাকে অন্যায়, কিন্তু এটিকে হয়তো বা ক্ষতিপূরণ হিসেবে সরকারের স্বাস্থ্যগত খাতের যে বাজেট, সেখানে নিশ্চয়ই কোনো না কোনোভাবে কিন্তু এই ক্ষতিপূরণটা হতে পারে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। অনেক দাম বৃদ্ধি কিন্তু আরও বেশ কিছু খাতেই ঘটবে। যদি অন্তত উল্লেখ করতে চাই, হিমায়িত মাছের কথা যদি উল্লেখ করতে চাই, হিমায়িত মাছ আসলে কারা ভক্ষণ করে থাকে, কারা আসলে খেয়ে থাকে, এটি সরকারি যে গবেষণা এটি বলছে যে আসলে হিমায়িত মাছ যারা উচ্চবিত্ত আছেন তারাই এটি খায়। কাজেই এই হিমায়িত পণ্যের যেই
ছিল, যে করটি ছিল, সেটি কিন্তু এবার প্রায় 15% বৃদ্ধি পাবে। কাজেই যারা আসলে মধ্যবিত্ত ছিলেন তারা তো হিমায়িত মাছ খুবই কমই খেতেন, তাদের জন্য আরও বেশি কষ্টকর হয়ে গেল এই হিমায়িত মাছ এই খাওয়ার যে বিষয়টি। এবং আরও একটি বিষয় এখানে উল্লেখ করতে চাই, আসলে যেহেতু হিমায়িত মাছের কথাই এখানে উল্লেখ করলাম, উচ্চবিত্তের জন্য আরও যে সকল পণ্যগুলো রয়েছে এমন আরও কিন্তু পণ্যের দামে কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ সরকার চাইছে উচ্চবিত্তের জন্য করের হারটা একটু আরও বেশি বৃদ্ধি করা হোক এবং নিম্নবিত্তের জন্য কমানো হোক। এবং কাজু বাদামের কথা আমি উল্লেখ করতে চাই, যেহেতু কাজু বাদামটাও কিন্তু আমরা প্রতি বছর দেখতে পাচ্ছি যে কাজু বাদামের দাম আসলে প্রতি বছর বাড়ছে এবং বাড়ার পিছনে যুক্তিটা কি অন্য আমাদের খুঁজে দেখতে হবে। কাজু বাদামের বিপরীতে দেশীয় যে সকল বাদামগুলো রয়েছে সেগুলোর প্রতি যাতে করে যারা ক্রেতা আছেন তারাও আগ্রহী হয়। এর পাশাপাশি কাজু বাদামের কিন্তু বড় একটা অংশই, প্রায় পুরোটা অংশ কিন্তু বিদেশ থেকে আনতে হয়, কাজেই ডলারের উপর চাপটাও পড়ে। এখন যাদের জন্য এই উচ্চবিত্তের জন্য কাজু বাদামটা আনতে হচ্ছে তাদের জন্য সরকার আসলে এই খরচটি করতে চান না, বরং যারা এইটি কাজু বাদামটি খাচ্ছেন তাদের কাছ থেকে এই অতিরিক্ত কর আরোপ করে সরকার কিন্তু এই টাকাটা কিন্তু নিয়ে আসছেন। পরিমাণ যদি উল্লেখ করতে চাই, আগে কিন্তু ছিল মাত্র 20%, সেটি এবার 5% বৃদ্ধি করে, অর্থাৎ প্রতি কেজিতে যদি আপনার আগে 20 টাকা কর দেওয়া লাগতো এখন কিন্তু সেটি 25 টাকা কর দেওয়া লাগছে। কাজের সংখ্যাটা কিন্তু আপনি যেটি বললেন প্রত্যেকবারই আসলে বৃদ্ধি পায়, এবারও কিন্তু বৃদ্ধির দিকেই থাকবে। কাজে আসলে এই খাদ্যপণ্য বলি বা ব্যবহার্য পণ্য বলি, উচ্চবিত্তের দিকেই এই করের চাপটা কিন্তু তুলনামূলক বেশি থাকবে। আরও একটি বিষয় আমরা প্রতি বছর দেখতে পাই যে দাম বাড়ার তালিকায় থাকে, সেটি হচ্ছে জ্বালানি চালিত যেই গাড়ির কথাগুলো বলা হচ্ছে, সে বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? আমরা জ্বালানি বিষয়টা উল্লেখ করতে চাই, তার আগে একটু প্লাস্টিক পণ্য নিয়ে একটু কথা বলবো। প্লাস্টিক দ্রব্যটা আসলে কেন সরকারের জন্য চক্ষুশূল? প্লাস্টিক কিন্তু অপচনশীল এবং প্লাস্টিক কিন্তু সহজেই না, আমি বলবো যে একেবারেই কিন্তু তারা কিন্তু জমিতে বা মাটিতে পচনশীল নয়। কাজে সরকারের কাছে মনে হচ্ছে এটি আসলে পরিবেশের জন্য বেশ ক্ষতিকর। এই দৃষ্টিকোণ থেকে সরকার প্লাস্টিক যে পণ্যগুলো রয়েছে তার উপর কিন্তু অতিরিক্ত কর আরোপ করছে, পরিবেশ দূষণ কমানোর সেটি কমানো। একই সঙ্গে প্লাস্টিকের বিপরীত কি হয় আসলে, যে সকল পণ্যগুলো রয়েছে প্লাস্টিকের বিপরীতে মনে করেন যেগুলো জমিতে পচনশীল কিংবা ভূমিতে পচনশীল, প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারে, ক্ষতিকর না, এমন পণ্যের প্রতিও যাতে করে ক্রেতারা আগ্রহী হয়ে ওঠেন, সেজন্য কিন্তু এই প্লাস্টিক দ্রব্য, বিশেষ করে চেয়ার টেবিল বলেন কিংবা প্লাস্টিকের অন্যান্য সামগ্রী বলেন, সেদিকে আগ্রহী না হয়ে মনোযোগটা যাতে করে অন্যদিকে হয়। এবং আপনি যেটি জানা আগ্রহ প্রকাশ করলেন জ্বালানি বিষয়টি, সেটি আমরা শুরুতেই উল্লেখ করেছিলাম যে সোলার প্যানেল সংক্রান্ত কিংবা এই সকল বায়োগ্যাস সংক্রান্ত এই সকল উদ্যোগগুলোতে কিন্তু সরকার আসলে খুবই ইতিবাচক। কাজেই জ্বালানি বিষয়টি খুব বেশি সাধারণ মানুষের জন্য যারা আসলে এই সকল বিষয়ে নজর দিচ্ছে তাদের খুব বেশি চাপের হবে না বলে কিন্তু মনে করা হচ্ছে। হোসেন জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম আমাদের সহকর্মী হোসেন জাহিদের কাছ থেকে, অর্থাৎ বাজেটে প্রতি বছর বাজেট এলে যে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের সবচেয়ে বেশি আগ্রহ থাকে, কোন পণ্যের দাম বাড়বে এবং কোন পণ্যের দাম কমবে, সেই বিষয়টি চমৎকারভাবে বিশ্লেষণ করছিলেন আমাদের সহকর্মী হোসেন জাহিদ। এবারের বাজেটে কৃষি ও জ্বালানি খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। কি থাকছে কৃষি খাতে ও জ্বালানি খাতে, এই বিষয়গুলো জানতে এবার আসছেন আমাদের সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। সাজিদ, কৃষি এবং জ্বালানি খাতে কি থাকছে এবারের বাজেটে, বরাদ্দই বা কতটা বাড়ছে, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? আরেকটি বিষয় জানবো যে প্রতি বছরই বরাদ্দ বাড়ে, বাট এর সঠিক ব্যবহার আসলে কিভাবে নিশ্চিত করা যেতে পারে? অন্য আপনাকে ধন্যবাদ। বাজেটে কৃষি এবং যে বলছিলেন জ্বালানি, এই দুটি কিন্তু গুরুত্বপূর্ণ খাত। বিশেষ করে কৃষির কথা যদি বলি, খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে বাংলাদেশের যে মূল্যস্ফীতি কমানো কিংবা উৎপাদন ব্যবস্থা ধরে রাখা, সব কিছু নির্ভর করছে কৃষির উপর। আর এই কৃষি আবার নির্ভর করছে জ্বালানির উপর, কারণ জ্বালানি তেল বা বিদ্যুৎ ছাড়া আপনি কিন্তু কৃষি উৎপাদন করতে পারবেন না। জ্বালানির বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে একটি অস্থিরতা ছিল দেশে, বিশেষ করে জ্বালানি তেলের দাম সংকট এবং পরবর্তীতে মূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের দাম বাড়ানো, সব মিলিয়ে আমরা দেখেছি যে মানুষের মধ্যে একটা ভোগান্তি কিংবা একটা বেশ বিশেষ নজর ছিল জ্বালানি খাতে। এবার আমরা দেখছি যে জ্বালানির বিষয়ে সরকার কিন্তু ব্যাপক মনোযোগী। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানিতে সরকার রূপান্তরিত করার জন্যই জোর দিচ্ছে এবং নবায়নযোগ্য জ্বালানির যে বিষয়গুলো রয়েছে, আনুষঙ্গিক উপকরণ, সেখানেও কিন্তু কর ছাড় দিচ্ছে এবং সেখানে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আমরা একটু খাতওয়ারি অর্থাৎ জ্বালানি খাত প্রথমে দেখতে চাই যে বরাদ্দ কেমন ছিল গত বছরগুলোতে এবং কি পরিমাণ, কত শতাংশ বরাদ্দ ছিল। আমরা অর্থবছর অনুযায়ী যদি বরাদ্দের পরিমাণ দেখি তাহলে দেখছি যে 2022-23 অর্থবছরে বরাদ্দ ছিল 26,066 কোটি টাকা এবং পরবর্তীতে 2023-24 অর্থবছরে সেটি বাড়ানো হয় 34,819 কোটি টাকা। পরবর্তীতে আমরা দেখছি যে 2024-25 অর্থবছরে সেটি কিন্তু আবারও কিছুটা কমে গিয়েছে, অর্থাৎ 30,317 কোটি টাকা এবং
সবশেষ যে অন্তর্বর্তী সরকার গত অর্থ বছরে বাজেট দিয়েছিল, চলতি অর্থ বছরে বাজেট দিয়েছিল, সেটি 22,520 কোটি টাকা বিদ্যুৎ জ্বালানি খাতে। এবং বলা হচ্ছে যে বিদ্যুতের দাম কিন্তু বাড়ানো হয়েছে অন্যায়। সম্প্রতি আমরা দেখেছি গ্রাহক পর্যায়ে এবং পাইকারি পর্যায়ে এই দাম বৃদ্ধির ফলে সরকারের রাজস্ব বাড়বে এটি যেমন বলা হচ্ছে, তবে এই দামটি বাড়ার পরও আমরা দেখছি যে 41,000 কোটি টাকার মতো ভর্তুকি এখনও প্রয়োজন এই বিদ্যুৎ খাতে বা জ্বালানি খাতে। বিশেষ করে গ্যাস উত্তোলন থেকে শুরু করে বিদ্যুৎ সরবরাহ, সঞ্চালন ব্যয় এবং সরবরাহ যে ব্যয় রয়েছে, এই ব্যয় ভার বহন করতে গিয়ে সরকারকে নানামুখী চাপ নিতে হবে এবং তার জন্য এখনও 41,000 কোটি টাকা তাদের ভর্তুকি প্রয়োজন। আমরা আরও বেশ কয়েকটি বিশ্লেষণ দেখতে চাই বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে। পরবর্তীতে দেখতে পাচ্ছি যে ভর্তুকির যে বিষয়টি রয়েছে, যেটি বলছিলাম যে মোট ভর্তুকি 41,250 কোটি টাকা এখনও প্রয়োজন, যেটি অর্থমন্ত্রী কিংবা বিদ্যুৎ জ্বালানি খাত সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু সংসদে এটি উল্লেখ করেছেন এবং বেশ কিছুদিন ধরে এটি আলোচনা হচ্ছে। সবচেয়ে বেশি বিদ্যুৎ খাতে, জি, বিদ্যুৎ খাতে সেটি দেখতে পাচ্ছি এবং বিদ্যুৎ খাতে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। 19,821 কোটি টাকা দরকার এবং গ্যাসের ক্ষেত্রে আমরা দেখছি যে 11,170 কোটি টাকা দরকার ভর্তুকি এবং তেলের ক্ষেত্রে আমরা দেখছি যে 10,000 কোটি টাকারও বেশি প্রয়োজন, 10,258 কোটি টাকা প্রয়োজন ভর্তুকি। এবং বৈশ্বিক অস্থিরতায় কিন্তু এই বিদ্যুৎ জ্বালানি খাতে চাপ বেড়েছে। আমরা দেখছি যে বৈশ্বিক যে চাপ বা ইরান যে যুদ্ধ বা আমেরিকা যুদ্ধ যে চলছিল, তখন কিন্তু আমরা দেখেছি যে জ্বালানি তেলের একটি বড় সংকট ছিল আমাদের দেশে, বিশেষ করে পেট্রোল অকটেনের সেই বিষয়গুলো আমরা দেখেছি এবং বিদ্যুতের দাম বৃদ্ধিও করা হয়েছে এবং এর হারটি আমরা দেখছি যে গত কিছুদিন আগেই যে বিইআরসি কর্তৃক যে গণশুনানি হয়েছে, সেই গণশুনানির পরেই পাইকারি এবং গ্রাহক এবং সঞ্চালন চার্জ 3 খাতেই কিন্তু আমরা দেখেছি যে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। আগের দাম যেটি ইউনিট প্রতি পাইকারিতে 7 টাকা ছিল, সেটি বর্তমান দাম 8 টাকা 39 পয়সা এবং বৃদ্ধির হার 19.85% দেখছি আমরা। গ্রাহক পর্যায়ে 9 টাকা 11 পয়সা ছিল, সেটিও বাড়ানো হয়েছে 10 টাকা 63 পয়সা বর্তমান দাম এবং বৃদ্ধির হার 16.68%। সঞ্চালন চার্জও বেড়েছে, আমরা দেখছি যে 23.96%। তো এই যে দাম বৃদ্ধির পরেও কিন্তু সরকারের যে রাজস্ব বা বিদ্যুৎ খাতে যে ঘাটতি, সেটি কিন্তু থেকেই যায় এবং সেটি মোকাবেলা করতে ভর্তুকি প্রয়োজন এবং সেই ভর্তুকি সরকার বিভিন্ন খাত থেকে হয়তো বা জোগাড় করবে। আমরা কৃষিতে যেতে চাই একটু। কৃষি খাত বাংলাদেশের উৎপাদন ব্যবস্থা, খাদ্য নিরাপত্তায় বড় একটি ভূমিকা রেখে থাকে। আমরা দেখি বলা হচ্ছে যে বাজেটে বড় একটি অংশ কৃষিখাতে দেওয়ার প্রয়োজনীয়তা পড়লেও অনেক সময় কিন্তু এটি পায় না, বলা হয় যে বঞ্চিত হয়ে যাচ্ছে। এবং বাংলাদেশের মোট জনশক্তি বা শ্রমশক্তির 40% কৃষির সাথে জড়িত এবং 11% জিডিপিতে বরাদ্দ ভূমিকা রাখছে কৃষি। এবং সেই জায়গা থেকে কৃষি অর্থনীতিবিদরাও বলে থাকেন যে কৃষিতে ভর্তুকি বাড়ানো দরকার, কৃষি যান্ত্রিকীকরণের যে বিষয়গুলো আছে, স্মার্ট কৃষিতে গুরুত্ব দেওয়া দরকার। আমরা 2023-24 অর্থ বছরে বরাদ্দের হার দেখছি যে মাত্র 5.7%, 2024-25 অর্থ বছরে 5.9% ছিল, 2025-26-এও সেটি অপরিবর্তিত ছিল। 2026-27-এ কত হবে সেটি আমরা বাজেট ঘোষণার পরে জেনে যাব। অর্থ বছর অনুযায়ী যদি আমরা দেখি যে 2022-23 অর্থ বছরে 42,108 কোটি টাকা বরাদ্দ ছিল, 2023-24-এ সেটি কিছুটা বেড়ে 43,700 কোটি টাকা হয় এবং 47,332 কোটি টাকা দেওয়া হয় পরবর্তী অর্থ বছরে। 2025-26-এ আমরা দেখেছি যে 46,268 কোটি টাকা বরাদ্দ ছিল কৃষি খাতে। এবারও কিন্তু কৃষি খাতেই অনেক ধরনের প্রণোদনা সরকারের প্ল্যান রয়েছে, যেহেতু কৃষকদের কৃষক কার্ড দেয়া শুরু হয়েছে, কৃষি যান্ত্রিকীকরণে সরকার মোটা দাগে বলা চলে যে ভর্তুকি দেওয়ার পরিকল্পনা করছে এবং যে উৎসে কর সেটিও কিন্তু কমানোর পরিকল্পনা করছে সরকার। এইভাবেই আমরা দেখছি যে কৃষি খাত এবং যে জ্বালানি খাত রয়েছে, বিদ্যুৎ জ্বালানি খাত, দুটোই গুরুত্বপূর্ণ খাত এবং এই দুটি খাতে সরকার নিশ্চয়ই জোরালোভাবে জোর দেবে এবং সেটি সবাই আশা করে। এবং কৃষি তহবিলের কথা একটু বলতে চাই। তহবিল সংক্রান্ত যে নীতিমালা সেটি বাংলাদেশ ব্যাংক কয়েকদিন আগেই প্রকাশ করেছে এবং সেখানে বলা হয়েছে যে 10,000 কোটি টাকার নতুন কৃষি ঋণ তহবিল একটি গঠন হয়েছে এবং 5 বছর মেয়াদী এই স্কিমের আওতায় কম সুদে ঋণ পাবে কৃষকরা, যারা প্রান্তিক কৃষক রয়েছে এবং কার্ডধারী কৃষক রয়েছে, তাদেরকে প্রকৃত কৃষক যারা, তারাই এই সুবিধার আওতায় আসবেন এবং সর্বোচ্চ 3 বার এই স্কিমের সুবিধা পাবেন একজন কৃষক। সর্বোচ্চ সুদের হার বলা হচ্ছে যে 8% এবং ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ বলা হচ্ছে যে 18 মাসে তারা এই ঋণ পরিশোধ করতে পারবে। এই যে কৃষি তহবিল, এই কৃষি তহবিলের মাধ্যমে কিন্তু অনেক প্রান্তিক কৃষক নিশ্চয়ই উপকৃত হবেন। এই তহবিল সংক্রান্ত নীতিমালা বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে এবং এর আওতায়
যে প্রান্তিক কৃষকরা রয়েছেন, বাংলাদেশের যে কৃষি খাত রয়েছে সেটি নিশ্চয়ই উপকৃত হবে। ধন্যবাদ সাজিদ আরাফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। আমরা আশা করব এই 10,000 কোটি টাকার নতুন যে কৃষি ঋণ তহবিল, এটি আসলে প্রান্তিক কৃষকদের তারা এর মাধ্যমে উপকৃত হবে। দর্শক, কৃষি খাতের উন্নয়নে 10,000 কোটি টাকার যে নতুন কৃষি ঋণ তহবিল গঠন করা হয়েছে সেটি আসলে কতটুকু পর্যাপ্ত এবং এটি কৃষি খাতকে কতটা সহায়তা করবে সে বিষয়ে জানতে এবার আমরা চলে যাচ্ছি অধ্যাপক শর্মিন্দ নীলর্মীর কাছে। আপা, আপনার কাছে আমরা এই বিষয়টি একটু জানবো, পাশাপাশি আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে আমরা এরই মধ্যে জানতে পেরেছি যে নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যে আসলে উৎসে কর হ্রাসের একটি প্রস্তাব করা হয়েছে। এটি আসলে কিভাবে হতে পারে, এই বিষয়ে আপনি যদি একটু আমাদের বিশ্লেষণ করতেন। অন্যয়, আপনাকে ধন্যবাদ। আমরা দর্শক মণ্ডলী, অন্যয়ের সঞ্চালনায় আমরা দেখছিলাম যে জ্বালানি খাত এবং কৃষি খাতে কী ধরনের প্রণোদনা, কী ধরনের অর্থায়ন বরাদ্দের বিষয়গুলো এবার বাজেটে আসছে। কৃষিখাত সম্পর্কে একটা বিশেষ কথা বলা প্রয়োজন যে বাংলাদেশের যে জিডিপি, সেই জিডিপিতে কৃষির বর্তমানে যে কন্ট্রিবিউশন তা প্রায় 13 থেকে 14%। কিন্তু আমাদের সামগ্রিক যে কর্মসংস্থান, সেখানে আমাদের প্রায় 44% মানুষ আমাদের শ্রমশক্তি কৃষিতে নিয়োজিত আছেন এবং এর বড় সংখ্যক যারা কাজ করেন সেখানে নারী কৃষকরা কাজ করেন। জাতিসংঘ এই বছরকে নারী কৃষক বর্ষ হিসেবে ঘোষণা করেছে। কৃষি আমাদের এমন একটা বিষয় যেখানে খাদ্য উৎপাদন, যদি আমরা খাদ্যটা, আমাদের চালটা কমপক্ষে ঘরেও থাকে, তাহলে পৃথিবীর অনেক চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করে ফেলি। এবং এক্ষেত্রে বাংলাদেশের কৃষি ব্যবস্থা এবং বাংলাদেশের কৃষক আমাদেরকে এই যাবৎকালে যেই ধরনের সমর্থন জুগিয়েছেন সেটা আমরা কৃতজ্ঞতার সাথে স্বীকার করি। আমরা বাজেট পূর্ববর্তী আলোচনায় অনেক সময় দেখি অংশীজন হিসেবে কৃষকের কাছে আমরা যাই না, কৃষকের কাছ থেকে আমরা শুনতে চাই না। যত আমরা যাই ব্যবসায়ীদের কাছ থেকে, ঠিক কৃষির সাথে যুক্ত মানুষজনের কাছ থেকে কেন জানি আমরা সেই শুনবার আগ্রহটা দেখাই না, অথচ কৃষি আমাদেরকে বাঁচিয়ে রাখে। আপনি যারা প্রত্যক্ষ উৎপাদনের সাথে যুক্ত না, আমার এই কৃষক এবং কৃষি ব্যবস্থায় আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমি এই পর্যায়ে আলোচনায় আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর কাশফিয়া আহমেদ, উনি উইন ইনকর্পোরেটের প্রধান নির্বাহী। কাশফিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আপনি আলোচনা শুনছিলেন, আপনারা কাজ করছেন কৃষি নিয়ে এবং আপনি বলছিলেন যে আমি কিন্তু একজন কৃষিবিদ। এই কৃষি এবং কৃষক নিয়ে যখন কথা বলবো বাজেটের প্রসঙ্গে, দুটো বিষয় আছে। একটা হচ্ছে আমার কৃষি উৎপাদনকে কিভাবে এটা সহায়তা করবে, আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমার কৃষকের জন্য এখানে কি আছে, কৃষক কিভাবে ন্যায্য মূল্য পাবেন এবং কৃষক কিভাবে ভালো থাকবেন। এই দুটো বিষয়কে মাথায় রেখে এবারের বাজেট সম্পর্কে আমরা যেটুকু জানতে পেরেছি, বিশেষ করে 60টা পণ্যের উপরে কর ছাড়ের একটা বিষয় রয়েছে, তার মধ্যে চাল, ডাল, মাছ, পোলট্রি রয়েছে, সবজি রয়েছে। এখানে কর হার 5, 2, 1% বিভিন্নভাবে ছিল, 0.5% হয়েছে। তবে এটা কিভাবে মূল্যস্ফীতিতে সাহায্য করতে পারে, উৎপাদককে কিভাবে সাহায্য করতে পারে, ভোক্তাকে কিভাবে সাহায্য করতে পারে। তবে একটা জিনিস তো অবশ্যই, যে এই কর হার কিন্তু যারা একেবারে আমরা রিটেইলে আমরা যারা কেনাকাটা করি সেখান থেকে কিন্তু হচ্ছে না। এটা মূলত দোকানে দোকানে যারা কর দিচ্ছিলেন, যে সমস্ত বিক্রেতা, তারা তাদেরকে সাহায্য করবে এবং সেটা ভোক্তাকেও খানিকটা সাহায্য করতে পারে। এবারের বাজেট নিয়ে এবং কৃষি নিয়ে আপনার একটা অ্যাসেসমেন্ট শুনতে চাই। ধন্যবাদ আপা আপনাকে। এবারের যতটুকু শোনা যাচ্ছে যে এবারের বাজেটে কৃষি খাতের স্থান হচ্ছে 8ম স্থানে। ওকে, কৃষিতে যে বাজেটটা ধরা হয়েছে সেটা মূল বাজেটের 8ম স্থানে এবং ধারণা করা হচ্ছে যে এটা হচ্ছে 4% হতে পারে, আবার নাও হতে পারে, তার কমও হতে পারে। আমরা দেখলাম 3% খানিক, 3.07% এরকম শোনা যাচ্ছে আর কি। তো সেটাই যদি হয় আমাদের এই 26-27-এর কৃষি বাজেট, তাহলে এটা আসলে আমাদের জন্য একটা অশনি সংকেত। কেন অশনি সংকেত আপা?
যে আমরা দেখলাম এটা একটা ইতিহাসে সর্ববৃহৎ বাজেট ঘোষণা হচ্ছে, জি। সবচেয়ে বড় বাজেট। সেই বাজেটে কৃষির মতো একটা খাতকে আমার মনে হয় 10% মিনিমাম দেওয়া উচিত ছিল। তা না হলে আমরা কৃষিতে উৎপাদন থেকে শুরু করে আপনি একেবারে বিপণন পর্যন্ত যেই আমাদের ধাপগুলো আছে, প্রত্যেকটা ধাপকে আমরা শুধু টাচ করে, যে বাজেটটা দেওয়া হচ্ছে সেখানে শুধুমাত্র হয়তো টাচ করে দেওয়া যাবে, কিন্তু প্রত্যেকটা স্তরে যদি আমরা কৃষক বান্ধব হতে চাই, আপনি প্রথমে যেটা বলেছেন যে আসলে কৃষকের জন্য বাজেটটা, সেটা হবে না। যেমন ধরেন আপনি যদি প্রথমেই জমি প্রস্তুত করার পর থেকে বীজের কথায় যান, আমাদের যে বীজগুলো বাংলাদেশে হচ্ছে এখন, কিন্তু বাংলাদেশের বিজ্ঞানীরা আপনি জানেন বিভিন্ন ধরনের বীজ উৎপাদন করছে যেগুলো খরা সহিষ্ণু, যেটা লবণ সহিষ্ণু, যেটা বন্যা সহিষ্ণু, মানে খুবই খুবই ভালো কাজ হচ্ছে। আমাদের গবেষণা তো একেবারে দুর্দান্ত, ফ্যান্টাস্টিক। এখন এই গবেষণাটাকে আরেকটু বাড়িয়ে নেওয়া, যাতে করে ধরেন হাওর একদম স্পেসিফিক করে হাওর এলাকার জন্য কোনটা বেশি ভালো, আমাদের উপকূলীয় লবণাক্ত এলাকার জন্য আরো ভালো, এই যে গবেষণার কাজগুলো, এবং আরো কত দ্রুত ফসল তোলা যায়। যেমন এখন আমরা দেখছি আগাম বন্যা হয়ে যাচ্ছে, একেবারে হাওরের জন্য যেমন আমাদের 110 দিনের ডিজাইনকে আরো কমিয়ে আনা যাবে, এবং ধরেন বন্যা আসার আগে যেন তারা তুলে ফেলতে পারে। এই যে অনেকগুলো রিসার্চের কাজ, এখানে একটা অনেক বেশি বরাদ্দ থাকার দরকার ছিল, এবং শুধু রিসার্চ না, ওই জিনিসগুলো তাদের কাছে পৌঁছানো, সম্প্রসারণ, ওই জায়গাটা আমরা বাজেটটা সেরকম ভাবে দেখছি না। তারপরে আরেকটা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা প্রযুক্তি। ধরেন প্রযুক্তির ক্ষেত্রে এখন পৃথিবী এত আগে এগিয়ে গিয়েছে, এবং আমি বাংলাদেশকেও বলবো, বাংলাদেশের ছেলেপেলেরা যারা কাজ করছে কৃষি প্রযুক্তি নিয়ে, খুবই ভালো কাজ হচ্ছে। এখানে এআই নিয়ে কাজ হচ্ছে, আইওটি নিয়ে কাজ হচ্ছে, ড্রোন নিয়ে কাজ হচ্ছে। যেমন ধরেন একজন কৃষক তার সারা দিনের ফসল কাটবে হয়তো, বা যদি সে ম্যানুয়ালি করে তার সারা দিন লেগে গেল, একটা ড্রোন দিয়ে যদি সে একটা কীটনাশক ছিটায়, সেটা তার জন্য খুবই 40 মিনিট বা 30 মিনিটে সে 4 বিঘা 5 বিঘা জমিতে ছড়াতে পারছে। এই যে প্রযুক্তিগুলো, অথবা যেমন ধরেন হাওড়ে যে বন্যাটা হলো, কৃষকরা জানতে পারলো যে বন্যা আসছে, কিন্তু হারভেস্টার নাই। যদি আমাদের 1000 হারভেস্টার থাকতো, আমরা হাওড়ে পাঠিয়ে দিতে পারতাম, একদিনে সমস্ত ধান কেটে আগাম বন্যাকে সামাল দেওয়ার মতো করা যায়। এই যে প্রযুক্তিগুলো, সেটা যান্ত্রিকীকরণ বলেন, প্রযুক্তি তো আছে, প্রযুক্তি আছে, কিন্তু আমরা প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছাতে পারছি না। যেমন ধরেন গত সরকারের সময়, ইন্টারিম না, তার আগে সরকারের সময় হারভেস্টারের ব্যাপারে কথা হচ্ছিল যে কৃষকদের কাছে পৌঁছানো হবে, কিন্তু সেখানে আসলে সেটা করা হয় নাই, যেভাবে পরিকল্পনা হচ্ছিল হয় নাই। এই যে কৃষি যন্ত্রপাতিগুলো, আপনার বীজ বপন থেকে শুরু করে সার ছিটানো, কীটনাশক দেওয়া, ধান কাটা, মাড়াই করা, প্রত্যেকটার কিন্তু যন্ত্র আছে একদম। এবং এই যন্ত্রগুলো যদি খালি কৃষকের কাছে পৌঁছানো যায় এবং উন্নত প্রযুক্তিগুলো, তাহলে আমাদের উৎপাদন খরচ যেমন কমে আসবে, উৎপাদন দ্বিগুণ 3 গুণ হয়ে যাবে, কৃষক ভালো মূল্য পাবে, এবং উৎপাদনকে আমরা সংহত করতে পারবো, নষ্ট করব না। আমি হাওরের ধানটা দ্রুত কেটে আমি অন্য উঁচু জায়গায় পাঠিয়ে দিব, এবং কৃষক তার ন্যায্য মূল্য পাবে। মোট কথা হচ্ছে প্রত্যেকটা জিনিস খুব সিস্টেমেটিক হবে। এই বাজেটে কিন্তু সেই রকম আমরা পরিকল্পনা দেখছি না, সেই পরিকল্পনাগুলো নাই। আর একটা জিনিস দেখেন আপা, প্রত্যেক বছর যেটা হয় যে কৃষকের 2টা জিনিসের জন্য হাহাকার হয়, একটা হচ্ছে সার, একটা হচ্ছে তার সেচের জন্য আমি সরকারকে খুবই সাধুবাদ দিব, খুবই ধন্যবাদ দিব। তারা সোলারের উপরে কর কমিয়ে ফেলেছে, এবং এই সোলারের মাধ্যমে যদি আমরা কৃষকদের কাছে সেচ সুবিধাটা পৌঁছাতে পারি, ডিজেল নির্ভরতা কমিয়ে ফেলতে পারি, এটা কৃষকের জন্য খুব ভালো একটা আশীর্বাদ হবে, সরকারকে ধন্যবাদ দেই। কিন্তু আপনি সারের ক্ষেত্রে দেখেন, আমাদের প্রায় 70 লাখ টন সার আমদানি হয়। সেই সারগুলো যদি রাসায়নিক সার না হয়ে আমাদের যে পরিমাণে জৈব সার প্রস্তুতির ক্ষমতা আমরা রাখি, বাংলাদেশে এত ওয়েস্ট, আপনি ডানে তাকাবেন, বামে তাকাবেন, পিছনে সামনে ওয়েস্ট, এইগুলোকে যদি আমরা কাজে লাগিয়ে শুধু জৈব সারই করতে পারি, এবং জৈব সার ব্যবহার করলে হবে কি, আমাদের কৃষকের জমিটা আরো ভালো থাকবে, তার উৎপাদন আরো 1.5 গুণ থেকে 2 গুণ হয়ে যাবে। এই জিনিসগুলো কৃষকের কাছে জানানো হচ্ছে না। তারা রাসায়নিক সারের জন্য ইউরিয়া, টিএসপি, এটা সেটার জন্য তারা হাহাকার করে, কিন্তু ওটার সাপ্লিমেন্ট হিসেবে যদি আমরা জৈব সারটাকে শুরু করতে পারি, ওই প্রযুক্তিগুলো যদি আমাদের বাজেটে থাকতো, এটা খুব ভালো হতো। কৃষককে আসলে দেশীয় প্রযুক্তির উপরে, দেশীয় সারের উপরে, এবং আরেকটা জিনিস হচ্ছে আপা, যে আমি যে যন্ত্রপাতিগুলোর কথা বললাম, হারভেস্টার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু
দেশে তৈরি করা যায়। আমরা যেটা উচ্চ মূল্য দিয়ে বাইরে থেকে আনি, আমাদের দেশেই কিন্তু ছেলেরা এখন ড্রোন তৈরি করছে, আপনি জানেন কিনা, মাত্র 1 লাখ টাকা, 1,20,000, জি। 1 লাখ, সেইগুলো মানে ড্রোন একটা উদাহরণ দিলাম আমি। জি। এরকম সমস্ত যন্ত্রপাতি দেশেই তৈরি করা যায়, কাজেই দেশীয় কাঁচামাল দিয়ে। আমি একটা জিনিস এই প্রসঙ্গে জিজ্ঞাসা করতে চাই কাশফিয়া, আমার অভিজ্ঞতা বলে বগুড়ায় তো একটা বড় শিল্পাঞ্চল তৈরি হয়েছে হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের, একেবারে আমাদের নিজেদের উদ্যোগে ছোট 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 জিনিস ওনারা তৈরি করছেন, এবং এখানে প্রচুর এই ধরনের কৃষির জন্য প্রয়োজনীয় যে ধরনের খুচরা যন্ত্রাংশ সেগুলো কিন্তু তৈরি হয়। এবং এখানে আপনি যে যে যন্ত্রগুলোর কথা বললেন সেগুলোরও বেশ কিছু, ধরেন আমরা বাইরে থেকে মডেল এনে এখানে আমরা রেপ্লিকা তৈরি করে আমরা কিন্তু কৃষক কিনছেন। সমস্যাটা কোথায় থাকছে? সমস্যাটা কি দামে থাকছে? সমস্যাটা কি আমার যন্ত্র যথেষ্ট তৈরি হচ্ছে না? তাহলে প্রণোদনাটা আমাকে কোথায় দিতে হবে, কোন জায়গায় মানে কথা হচ্ছে কৃষক তো নিতে চাচ্ছেন? কৃষক চাচ্ছেন, যেমন ধরেন কৃষক, কথার কথা, কৃষককে যখন আমরা ড্রোন দেখাচ্ছি যে দেখেন আপনার জমি, আপনি সারাদিন যেই কীটনাশকটা দিতেন আমি আপনাকে 40 মিনিটে এটা 4 বিঘা জমিতে দিয়ে দিলাম, কৃষক চাচ্ছে, কিন্তু এই যে ড্রোনটা কিনবে এই সামর্থ্য তার নাই। আচ্ছা, তাহলে আমি আপনার একটা প্রশ্ন করি। আমাদের তো কৃষি ব্যাংকগুলো রয়েছে, দুটো বিশেষায়িত কৃষি ব্যাংক রয়েছে, আমার অন্যান্য ব্যাংকগুলোর মধ্যেও কৃষির পোর্টফোলিও রয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাও রয়েছে, কেন যাচ্ছেন? আমাদের কৃষি ব্যাংকগুলো কি করছে? কৃষি ব্যাংকের ছোট্ট একটা গল্প বলি আপা, আমরা এরকম একবার একটা জরিপে গেলাম যে যখন 10 টাকা দিয়ে কৃষি ঋণ তুলতে পারে, মানে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে 10 টাকা দিয়ে। তা আমরা সাতক্ষীরার দিকে একটা কাজের সময় জরিপে ওইটা একটা ছিল আমাদের কোশ্চেনিয়ারে, যে আপনি কি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন কিনা। দেখলাম কোনো কৃষকই খোলে নাই। বললাম কেন 10 টাকা দিয়ে শুধু ব্যাংকে যাবেন? তখন কৃষক বলল যে আমি 1000 টাকার চা খাইয়ে দিয়েছি, মানে ব্যাংকের কর্মকর্তাকে 10 টাকার একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য, কিন্তু সে খুলতে পারে না। এই যে কৃষক একটা চক্রে থাকে না, চক্রে থাকার কারণে আর ব্যাংকটাকে তারা আসলে ভয়ও পায় কৃষকরা, ফলে ওনারা ইনফর্মাল লোনের মধ্যে ফলে বিশেষায়িত কৃষি ব্যাংকগুলোর এই ক্ষেত্রে মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। আপনি অবশ্যই দুর্বলতা রয়েছে, এবং আমার অভিজ্ঞতা বলে, আমার গবেষণা বলে, আর এটা আমি প্রায় 20-21-এর কথা বলছি, আর পুরো বাংলাদেশে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক ওই সময়কাল পর্যন্ত যত ঋণ দিয়েছেন কৃষি ঋণ, তার মাত্র 7% গেছে হচ্ছে নারী কৃষকের কাছে, তাও নারী এবং পুরুষের যৌথ নামে বেশিরভাগ ক্ষেত্রে। তো আমরা আরেক পরিসংখ্যানেও জানি আমাদের শ্রমশক্তি জরিপের, যে 2001 থেকে 2016 এই সময়কালে আমার নারী কৃষকের সংখ্যা বেড়েছে প্রায় 116%, এবং 2016 থেকে এখন পর্যন্ত নারী কৃষকের সংখ্যা প্রবৃদ্ধির হার কমেছে, কিন্তু সংখ্যা কিন্তু অনেক বাড়ছে। ফলে এই যে বিশেষ চোখ রাখা, আমার নারী কৃষকের কাছে যাওয়া, আমার ছেলে কৃষকের কাছে যাওয়া এবং কিভাবে যাওয়া, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। আপা আপনি যেমন বললেন নারী কৃষক, আমার খুব ভালো লাগলো আপনি এই ডেফিনেশনটা ব্যবহার করলেন। আসলে নারীদেরকে কখনো কৃষক বলা হয় না। নারীরা যখন মাঠে কাজ করে, আপনি জানেন আশা করি, যে কৃষি ক্ষেত্রে আসলে 60% কাজ নারীরা করে। বীজ বপন থেকে শুরু করে সার ছিটানো, কীটনাশক দেওয়া, এমনকি ফসল কাটা, ওখানেও নারীরা, আলু তোলা নারীরা করে, এবং তারপর ধান আনার পরে ধান মারাই, ধান বাছাই, সেই ধান থেকে বীজ রাখা, নারীদের 60% কাজ কৃষির নারীর। কিন্তু নারীকে কি বলা হয়? শ্রমিক, নারী শ্রমিক। এই নারী কৃষক শব্দটাই তো আমাদের মধ্যে না, কারণ শ্রমিক বলা হয় কারণ হচ্ছে তার তো জমি নেই, তার জমি নাই। কিন্তু আপনি আমাদের পাশের দেশে দেখেন আপা, ইন্ডিয়াতে দেখেন, নেপালে দেখেন, ওদের বাজেটে কিন্তু সবসময় একটা কৃষি বাজেটে সবসময় নারীদের জন্য একটা আলাদা খাত থাকে, জেন্ডার মানে রিলেটেড একটা বাজেট থাকেই। আমার জেন্ডার বাজেটে সেটা তেমন ভাবে প্রতিভাত হয় না, সেটা হয় না। কিন্তু ওনাদের ওইসব দেশগুলো বাজেটে আপা কৃষি ক্ষেত্রে, ধরেন কৃষি বাজেটের ভিতরে নারী কৃষকের জন্য একটা আলাদা পার্ট থাকে, তাদের কিছু ট্রেনিং, তাদের কিছু প্রণোদনা, যেমন তারা যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করতে পারবে, তারা হয়তো বা ড্রোন পারবে না, তারা হয়তো বা হারভেস্টার পারবে না, কিন্তু ছোট ছোট জিনিস যেগুলো তারা ব্যবহার করতে পারবে, ওই যন্ত্রগুলি তাদের জন্য তৈরি করা, এই বিষয়গুলো তাদের বাজেটে আসে। কিন্তু কাশফিয়া, এই পর্বে আমরা একটা বিরতি নিচ্ছি, সামনে ফিরে আগামী পর্বে আমরা জিজ্ঞাসা করব, আপনার কাছে ফিরবো এবং কৃষক কার্ড নিয়ে কিছু আলোচনা করব, এবং কৃষক কার্ডের ক্ষেত্রে বাজেটে কিছু প্রণোদনা রাখা হয়েছে, অর্থায়ন রাখা হচ্ছে, সেটার ডেলিভারি মেকানিজম এবং কিভাবে দিলে কৃষকরা উপকারী হবেন সেই জায়গাটায় কথা বলতে চাই। দর্শক সাথে থাকবেন, একটা ছোট্ট বিরতির পরে আবার ফিরছি।
দর্শক মণ্ডলী, ফিরলাম। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলোচনা করছি কৃষি বাজেট নিয়ে এবং সাথে আছেন ডক্টর কাশফিয়া আহমেদ, উইন ইনকর্পোরেটের প্রধান নির্বাহী। এই আলোচনার এই পর্বে কাশফিয়া, আপনার কাছে জানতে চাচ্ছি, কৃষক কার্ড নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কৃষক কার্ড যে এবারই প্রথম প্রবর্তন হচ্ছে তা না, কিন্তু এবারের যে নির্বাচিত সরকার তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে কৃষক কার্ড বড়ভাবে এসেছে এবং কৃষক কার্ড নিয়ে এবারের বাজেটে আমরা যথেষ্ট উৎসাহ দেখছি। কৃষক কার্ডের বাস্তবতায় মাঠের অভিজ্ঞতা আপনার কি বলে, এবং সেই ক্ষেত্রে আমাদের কৃষকের কাছে এই কী সুবিধা পৌঁছে দিলে কৃষক কার্ডের সর্বোচ্চ সুবিধা আমাদের কৃষকেরা পেতে পারেন? আপা, কৃষক কার্ডটার প্রচলন আসলে এটা তো অনেক বছর থেকেই চলে আসছে। এই সরকার এটাকে খুব বেশি উৎসাহ দিচ্ছে। খুবই ভালো উদ্যোগ, খুবই ভালো। কিন্তু কৃষক কার্ডের মধ্যে আসলে কৃষকের যে সুবিধাগুলো পাওয়ার কথা, সেই সুবিধাগুলো আসলে কৃষক পাবে কিনা সেটা নিশ্চিত করতে হবে। কৃষক কার্ডের যেমন ডাটাবেজে ওনার নাম, ওনার এনআইডি, ওনার মোবাইল নাম্বার, ওনার এলাকা সব কিছু ঠিক আছে, কিন্তু যে সুবিধাগুলো আমরা ওনাকে দিতে চাই, যেমন ওনাকে সঠিক সময়ে সার দিতে চাই, মানে এটা তো আসলে কৃষি উপকরণ সহায়তা কার্ড। কিন্তু কৃষি উপকরণ না পা, এখানে বলা হচ্ছে, সরকার থেকে বলা হচ্ছে কৃষক কার্ডের মাধ্যমে সে বীমা পাবে, কৃষি বীমা করা হবে তার জন্য। ক্রপ ইন্স্যুরেন্স যেটা বাংলাদেশে অলরেডি বেসরকারিভাবে করা হচ্ছে, গ্রিন ডেল্টা সহ অনেকে কিন্তু করছে, সেটা সরকারিভাবে দেওয়া হবে। কৃষি বীমা, কৃষি অ্যাডভাইজারি দেওয়া হবে, আবহাওয়ার তথ্য দেওয়া হবে, এবং কৃষক কার্ডের মাধ্যমে সে ব্যাংক ঋণ পাবে, এবং শুধু ব্যাংক ঋণ না, সে মোবাইল ঋণও পাবে। মানে বিভিন্ন ধরনের ঋণ পাওয়া থেকে শুরু করে তার যত ধরনের সুযোগ সুবিধা, প্রণোদনা সব কিছুই সে কৃষক কার্ডের মাধ্যমে পাবে। কৃষক কার্ডটা একটা স্মার্ট অ্যাপ্রোচ কৃষকের জন্য, কিন্তু এই কার্ডটা তখনই স্মার্ট হবে আপা যখন আমাদের ব্যাকগ্রাউন্ডে সব কিছু স্মার্ট হবে। জি, আপনি যদি মানে পুরো প্রক্রিয়াটাকে স্মার্ট না করে শুধু তাকে একটা কার্ড দিয়ে দেই, তাহলে আসলে জিনিসটা পরিপূর্ণ হলো না। এখানে যেমন কৃষক কার্ডের ক্ষেত্রে আমরা দেখেছি যখন কৃষক সিলেকশন করা হচ্ছে, সেখানে এমন অনেক কৃষক কার্ড নিতে এসেছিলেন যারা কোটিপতি। সেটা করলে হবে না। আমাদের আসলে সত্যিকার অর্থেই যাদের এই কৃষক কার্ডটা দরকার, আমাদের 2,25,00,000 মতো কৃষক, তাদেরকে দিতে হবে। কৃষক বাছাই আমাদেরকে সচেতন হতে হবে, এবং কৃষকদেরকে আমরা যে কৃষক কার্ডের মাধ্যমে যে সুযোগ সুবিধাগুলো দিব, সেগুলো সরকারের আসলে থাকতে হবে। যেমন আমি কৃষি বিমার কথা বলছি, আমি কি আসলেই কৃষি বিমাটা, ক্রপ ইন্স্যুরেন্সটা কৃষককে দিতে পারবো কিনা, দিলে সেটা কৃষক কতখানি অ্যাভেল করতে পারবে, কোন খাতে, যেমন একজন ক্ষুদ্র কোন সময়ে অ্যাভেল করতে পারবে, তার প্রয়োজনের সময় তিনি পাবেন, একজন ক্ষুদ্র কৃষক, একদম মাঝারি কৃষক, তার জন্য কেমন হবে, সেই স্কিমগুলোকে আমরা রেডি করতে পারছি কিনা। তারপর যে প্রযুক্তির কথাগুলো বললাম, সেগুলো আমরা কৃষক কার্ডের মাধ্যমে কি, যদি ধরেন একজন কার্ড হোল্ডার উনি চান যে আমি এই কার্ড ব্যবহার করে আমি একটা এআই এর সাহায্য নিব, একটা ড্রোনের সাহায্য নিব, অথবা আমি হারভেস্টার নিব, ওই প্রযুক্তিগুলিকে আমাদের রেডি আছে কিনা, আমরা ওনাকে দিতে পারবো কিনা, বা সোলারের যে সুযোগ সুবিধাগুলো ওনারা নিতে পারবেন কিনা। মানে আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটা যদি ঠিক থাকে, আমরা যা যা দিতে চাচ্ছি কার্ডের মাধ্যমে, সেটা ঠিক থাকলে কৃষক কার্ড খুবই ভালো অ্যাপ্রোচ। কাশফিয়া খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে আমাদের ইন্টেন্টটা ভালো। হ্যাঁ, আমরা সরকার কৃষক কার্ড নিয়ে যেই আগ্রহটা এবং যে কারণে আগ্রহটা প্রকাশ করেছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পজিটিভ। শুধুমাত্র এটা ডেলিভারি মেকানিজম কি হবে, ডিজাইন কি হবে, সেই বিষয়টা আমরা একটু দেখব। যেমন ধরেন আপনারা যে কৃষি ঋণের কথা যেটা বলা হচ্ছে, যে তাদেরকে 8% হারে ঋণ দেওয়া হবে এবং 18 মাস পর্যন্ত এটা টেনিওর থাকবে, কিন্তু 8% কৃষকের জন্য আসলে অনেক বেশি। আচ্ছা, অনেক বেশি। সেখানে কমিয়ে 4% বা 3%, 4% করাও যেতে পারে, কিন্তু এবং 18 মাসটাকে আরেকটু বাড়িয়ে দেওয়া যেতে পারে তার জন্য। জি, 18 মাসটাকে 24 মাস বা 34 মাস, এই বিষয়গুলি সরকারের আবার একটু পুনর্বিবেচনার দরকার। আমি আশা করব যে সরকারের যারা শুনছেন এবং আপনাদের মাধ্যমে সরকারের যে যোগাযোগ, সেখানে ওনারা নিশ্চয়ই বুঝতে চেষ্টা করবেন, এই পর্যবেক্ষণ থাকবে যে কেন সুদের হারটা বেশি 8%, কেন আপনারা মনে করছেন যে কমালে কৃষকদের জন্য সহজ হবে, 8% তার জন্য কঠিন হবে, অনেক কঠিন হবে। এবং ঋণটা ফেরত দেওয়ার জন্য যে সময়কাল, সেই সময়কালটাও ব্যাপ্তি বাড়ানোর বিষয়টা কেন কৃষককে সহজ
করবে, কেন প্রয়োজন, এগুলো অংশীজনের সাথে আলোচনা করে সরকার এই ডিজাইনগুলো করবে। আরেকটা আপনার কৃষক কার্ডে অবশ্যই নারী কৃষকদের একটু অন্তর্ভুক্তি দরকার। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু বলি যে কৃষক কার্ডে আপনি আলোচনাটা আগের পর্বে আমরা করছিলাম শেষ দিকে। একটা হচ্ছে আপনার কৃষক আর কৃষি শ্রমিকের তো একটা পার্থক্য রয়েছে। কৃষক হচ্ছে তিনি যার জমি রয়েছে এবং জমি না থাকলেও যার অন্তত নিজ নামে জমির লিজ ডিড রয়েছে, হ্যাঁ, তিনি হচ্ছে কৃষক। এখানে আপনি বড় কৃষক, মাঝারি কৃষক, ছোট কৃষক বলছেন। এক তো হচ্ছে নারীদের নামে নিজেদের নামে জমি রাখে না, আরেকটা হচ্ছে বড় কৃষক আমি কৃষক কার্ড কোন থ্রেশহোল্ডে দিব, আমার এই যে সুবিধাগুলো আমি কাকে, মানে আমার তো সবাইকে সুবিধা দেওয়া সম্ভব না, তাহলে আমি কোন পর্যায়ের কৃষককে দেব, এই দুটো বিষয় আমার মনে হয় বিবেচনা করা ব্যাপার। এখানে আরেকটা জিনিস বলি, একটা হচ্ছে নারী কৃষক আসতে পারবেন কিনা, আরেকটা হচ্ছে আমি কাদেরকে দেব। হ্যাঁ, আপনার নারী কৃষক কেন আসতে পারবে না, এটা হচ্ছে আমার কোশ্চেন। কারণ যখন আমরা কৃষককে শ্রেণী ভাগ করি তখন আমরা কিন্তু বড় কৃষক, মাঝারি কৃষক, ক্ষুদ্র কৃষক, ভূমিহীন কৃষক কিন্তু আমাদের একটা ক্যাটাগরি আছে, যিনি লিজ ডিড নিচ্ছেন তো ভূমিহীন কৃষক। হ্যাঁ, উনি ভূমিহীন কৃষক। তাহলে যদি আমাদের নারী কৃষকরা যদি ভূমিহীন হয়ে থাকেন, জমি না থাকে, ওনারা ওই ক্যাটাগরিতে পড়বেন এবং ওনারা কিন্তু একজন পুরুষ কৃষকের চেয়ে আমি আপনাকে বলেছি অনেক বেশি কাজ ওনারা, 60% কাজই মহিলারা করছেন। তাহলে ওই ভূমিহীন কৃষকের ক্যাটাগরিতে যদি আমরা ওনাদেরকে ফেলি এবং ওনাদেরকে যদি আমরা এই কৃষক কার্ডের অন্তর্ভুক্ত করি, আমার মনে হয় এটাতে সরকারের কোনো ক্ষতি হবে না, বরং আরো লাভ হবে। কারণ ভালো কৃষক পাবেন। সরকার যেমন ফ্যামিলি কার্ডে মেয়েদেরকে সামনে রেখে, পরিবারের নারী সদস্যকে সামনে রেখে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এটা খুবই সাধুবাদ দেবার মতো উদ্যোগ। ঠিক তেমনিভাবে কৃষক কার্ডকেও যদি পারিবারিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়, একজন নারী কৃষক যিনি নারী এবং পুরুষ উভয়, স্বামী স্ত্রী উভয় মিলেই তো কৃষিকাজটা করেন, সেরকমভাবে বিবেচনা করলে সেখানে নারী কৃষকরা অনেকভাবে। এবং ফ্যামিলি কার্ডের চেয়ে কৃষক কার্ডে যদি নারী কৃষকদের কৃষক কার্ড দেওয়া হয়, এটা বেশি, আমি মনে করি এটা বেশি প্রেস্টিজিয়াস হবে। কারণ তারা তো এখানে খাটছে, তারা ওইখানে পরিশ্রমের বিনিময়ে এই কার্ডটা পাচ্ছে তাদের যোগ্যতা অনুযায়ী। নিশ্চয়ই। আপনাকে আরেকটা প্রশ্ন করবার আছে। এই যে আমরা ধান চাল সংগ্রহ করি, আমরা বিভিন্ন ফসল সংগ্রহ করি এবং এই ফসলের আমরা গুদামজাত করতে হয়, আমাদের হাতে কিছু সময়ের জন্য কিছু জিনিস আমাদেরকে সরকারিভাবেও প্রকিউর করা হয় এবং বেসরকারি অনেক উদ্যোগ আছে যে কোল্ড স্টোরেজ রয়েছে এবং অনেক গুদামঘর রয়েছে যেখানে খাদ্যশস্য জমা রাখা হয়। ধীরে ধীরে বাজারে সেগুলো আসতে থাকে। এই খাদ্যশস্যের গুদাম মানে সংরক্ষণ করবার জন্য যে সক্ষমতা, সেটা আমরা দীর্ঘদিন ধরে বলছি এটা বাড়ানো দরকার। সেই ক্ষেত্রে বাজেটে আপনি কি ধরনের প্রণোদনা দেখতে চান, কি ধরনের উদ্যোগ দেখতে চান এবং এখানে অর্থায়নের বিষয়টা কিভাবে আসতে পারে? আপনাকে অনেক ধন্যবাদ। এই জিনিসটা আমরা মিস করেই যাচ্ছিলাম প্রায়। আমাদের এখন যে সক্ষমতাটা আছে এটা মাত্র 22 লক্ষ টন। 22 লক্ষ টন আমরা রাখতে পারি, কিন্তু আমাদের মিনিমাম দরকার 90 লক্ষ টন গুদাম করার জন্যে। আমাদের গুদামজাতকরণের মানে ব্যবস্থা খুবই খারাপ। কোল্ড স্টোরেজটা আমাদের সরকারিভাবে মোটামুটি বন্ধই, বেশ কিছু যেগুলো চালু আছে সেগুলোতে শুধু আলু টালু কিছু রাখা হয়। কাজে আমাদের যেটা প্রস্তাবনা থাকবে যে ছোট ছোট মিনি কোল্ড স্টোরেজ, সেটা যদি জেলা পর্যায়ে না হয় উপজেলা পর্যায়ে হয়, জেলা পর্যায়ে হলে খুবই ভালো, যেখানে তারা শাক সবজি এবং এই যে এখন আমের সিজন, অনেক আম, বিশাল আম, কিন্তু এই আমগুলো কিন্তু অনেক নষ্ট হবে। আমাদের কিন্তু 40% খাবার নষ্ট হয় হারভেস্টিংয়ের সময় এবং আমরা ঠিক মতো সেটাকে পরিবহন করতে পারি না। এই জায়গাগুলিতে কিন্তু কাজ করার আছে এবং যদি আমরা গুদাম, কোল্ড স্টোরেজ বা মিনি কোল্ড স্টোরেজ এগুলোতে বাজেট না রাখি, বরাদ্দ না রাখি, তখন আমাদের ধানও কিন্তু গুদামজাত করা হয় না। আমি একটা প্রশ্ন করতে চাই, এই যে ধরেন আমার রিনিউয়েবল এনার্জিতে অনেক বেশি প্রণোদনা দেয়া হচ্ছে, এমনিতে তো পল্লী বিদ্যুতের যে সঞ্চালন আমরা অনেক সময় দেখি যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আমরা পাই না, যেটা কোল্ড স্টোরেজে চালানোর ক্ষেত্রে একটা বড় ধরনের প্রতিবন্ধকতা। এই সোলারের প্রাপ্যতার কারণে আপনার কি ধারণা যে আমাদের ব্যক্তি বিনিয়োগে কোল্ড স্টোরেজের সংখ্যা বাড়তে পারে? একদম একদম আপা, খুবই ভালোভাবে বাড়তে পারে এবং যারা ব্যক্তি বিনিয়োগে কোল্ড স্টোরেজ এরকম করে দিতে চান কৃষকদের জন্য, তাদেরকে সরকার থেকে বিশেষভাবে প্রণোদনা, বিশেষভাবে উৎসাহ দেওয়া উচিত। তাতে করে হবে কি, আমাদের যে পরিমাণে
উৎপাদন হয় আমাদের, শুধু ধান বলবো না, প্রত্যেকটা ফসল থেকে শুরু করে সমস্ত কিছুই, ফল, ওগুলিকে যদি আমরা কোল্ড স্টোরেজের মাধ্যমে সংরক্ষণ করতে পারি, সারা বছর ধরে আমরা ওগুলো ব্যবহার করতে পারি, তাহলে আমাদের সব কিছুতেই আসলে একটা সুন্দর ফ্লো চলে আসবে। আমাদের যে বাইরে থেকে রপ্তানি আমদানি করতে হয় সেই জিনিসটাও কমে আসবে। আচ্ছা, একটা জিনিস আমার নিজের সবসময় মনে হয় যে ধরেন আমাদের যে আন্তর্জাতিক বাণিজ্যের অভিজ্ঞতা এবং ভূ রাজনৈতিক অভিজ্ঞতা, তাতে আমাদের সবসময় মনে হয়েছে যে আর যাই হোক অন্তত চালটা যেন আমি আমার ঘরে উৎপাদন করতে পারি, ধানটা যেন আমার ঘরে উৎপাদন করতে পারি। তো কম্পিটিং জমির তো কম্পিটিং ব্যবহার রয়েছে না? আমি জমি প্রতি বছর কৃষিতে 1% করে হারাচ্ছি, আমার মানুষ বাড়ছে, আমার কৃষি থেকে মানুষ আবার চলেও যাচ্ছে। কিন্তু আমাদের আশেপাশে অনেকগুলো দেশ, বিশেষ করে পূর্ব এশিয়ার দেশগুলো, আমরা দেখেছি যে অ্যাগ্রো প্রসেসিং এবং অ্যাগ্রো প্রসেসিংয়ে যে ইনফর্মাল ইকোনমি, ইনফর্মাল এমপ্লয়মেন্টের যে প্রচলন, সেখানে নারী পুরুষের ইনফর্মাল এমপ্লয়মেন্টের যে প্রচলন, সেগুলো কিন্তু সাংঘাতিকভাবে তাদের অর্থনীতিকে এগিয়ে। একদম একদম। এই জায়গায় আমরা কেন পিছিয়ে আছি? এই জায়গায় আমরা পিছিয়ে আছি কেন? ওই যে আমাদের ওই স্মার্ট চিন্তাগুলো আসলে কাজ করছে না। যেইভাবে আমরা ধরেন উৎপাদনটা বাড়ানোর জন্য যেই প্রসেসগুলি করা দরকার, আমি একটু আগেই বলেছি, সেই প্রসেসগুলি আমরা আসলে ফলো করছি না। বা ধরেন যে আমাদের ওই যে জিনিসগুলো, যেমন এই যে উদাহরণস্বরূপ এখন আমের যে সিজনটা চলে যাবে, আমরা আম খেয়ে শেষ করে ফেলবো, কিন্তু আপনি যদি থাইল্যান্ডে যান, এই যে আমের ড্রাই ম্যাঙ্গো যেটা বা বিভিন্ন ড্রাই ফ্রুটস গুলো যেগুলো আমাদের পছন্দ করি, হ্যাঁ, আমরা কাঁঠাল থেকে শুরু করে আনারস, আম, যেটাই বলেন আপনি, যদি আমাদের যে পরিমাণে ফল হয় যদি খালি ওই প্রসেসিংয়ে যেতে পারি, টেকনোলজিটাকে ব্যবহার করতে পারি, আমরা কিন্তু একটা ছোট থাইল্যান্ড হয়ে যেতে পারি। ওই প্রসেসটা কিন্তু খুব একটা বেশি না, ওখানে খুব বেশি অর্থায়নেরও দরকার। সেটা আমাদের মাছের ক্ষেত্রে সম্ভব, সেটা আমাদের অন্যান্য সবকিছু সম্ভব। হ্যাঁ, যেমন মাছের যেমন বিভিন্ন সুরুমি করে জাপানে, না? একদম। তারপরে বিভিন্ন ধরনের মাছের বিভিন্ন প্রোডাক্ট হয়, সেগুলো নিয়ে আমরা আসলে করছি না। হ্যাঁ, এই যে এই আর কি আমাদের চিন্তা ভাবনাগুলোকে, অনেক সম্ভাবনা রয়েছে কৃষি, অনেক সম্ভাবনা রয়েছে। এই জন্য বাজেটের কৃষির খাতটাকে আরো বাড়াতে হবে, বাড়ানো। এবং কাশফিয়া, আমার কাছে আরো মনে হয় যে কৃষির অংশীজনের সাথে খুব গুরুত্বের সাথে আলোচনা করা, সেটা আমার মনে হয় যে কখনো কখনো আমরা কি একটু কি এড়িয়ে যাই, কিংবা একটু কি আমরা কম গুরুত্ব দিয়ে ফেলি। কৃষি কিন্তু আমাদের বড় ধরনের কর্মনিয়োজনের জায়গা, এবং কৃষিতে যে ভ্যালু অ্যাডিশনের সুযোগ রয়েছে সেটা কিন্তু এখনো আমরা আনট্যাপড। এবং এই ভ্যালু এডিশনটা যদি আপনি করতে পারেন তখন কৃষি আপনার যে 11% বা 13% জিডিপিতে আসছে, এটা একটু ধাপ করে বেড়ে 20-21-এ চলে যাবে। একদম কাশফিয়া, সেই সম্ভাবনার কথাটা মাথায় রেখে আমি শেষ করছি। ধন্যবাদ আপনাকে কাশফিয়া। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এই পর্বে কাশফিয়ার সাথে আলোচনাটা আমরা শেষ করলাম। একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে নতুন আলোচক নিয়ে আপনাদের কাছে ফিরবো, বাজেট নিয়ে আলোচনায়। আজকে সাথে থাকবেন। ধন্যবাদ।